প্রাথমিকভাবে মনে হয়েছিল যে আগে আমি যতটা ছিলাম তার চাইতে এখন বোধহয় দায়িত্বটা অনেক বেড়ে গেল। এটা আমার প্রথম অনুভূতি। এবং আমার সবচেয়ে বড় দায়িত্ব এটা যে মানুষের যে অধিকার, সরকারি যে অধিকার আমাদের সংবিধান মানুষকে দিয়েছে, রাজ্য সরকারের যে দায়িত্ব কর্তব্য একটা এমএলএ উপরে বর্তায়। আমার তখনই মনে হয়েছে একটা এমএলএ এর দায়িত্ব কর্তব্য নিয়ে আমাকে অনেক পড়াশোনা করতে হবে। বাকি আমি ভোটে হারবো না জিতবো সেটা পরের প্রশ্ন, কিন্তু মানুষের দরবারের জন্য যখন আমাকে দাঁড়াতে হবে তখন এমএলএর অধিকার নিয়ে, জনগণের অধিকার নিয়ে আমাকে আরো চর্চা করে, আরো পড়াশোনা করে মানুষের সামনে কথা বলতে হবে। এবং যে উদ্দেশ্য নিয়ে মাননীয় মমতাজি এবং অভিষেকজি আমাকে প্রার্থী করেছেন, সেই উদ্দেশ্য যদি আমি পূরণ করতে পারি, উদ্দেশ্য তো অন্য কিছু নয়, মানুষের জন্য কিছু কাজ করা, শিক্ষা, স্বাস্থ্য, সমাজ কল্যাণ, যুবশক্তিকে ঠিকঠাক মতো কাজে লাগানো, এই উদ্দেশ্যটাকে আমাকে আরো ভালোভাবে বুঝতে হবে এবং সেই কাজগুলো আমাকে করতে হবে। এটাই আমার প্রথম কাজ। নাম বাড়া হওয়ার পরেই আমার মনে হয়েছিল নামটা যদি না বাড়তো, না প্রকাশ হতো, এই তালিকায় যদি আমার নাম না থাকতো, আমি এত দায়িত্বশীল হতাম না, আমার এত দায়িত্ব নিতে হতো না। নামটা বেরিয়েছে মানেই আমাকে অনেক দায়িত্ব নিতে হবে, পড়াশোনা করতে হবে, মানুষের সম্পর্কে আমাকে কাজ করতে হবে। এটাই আমার প্রথম অনুভূতি। সকালে জয়েনিং তৃণমূল ভবনে, আর বিকেল গড়াতে না গড়াতেই প্রার্থী হিসেবে নাম, এটা মানে কতটা প্রার্থী? এটা আগে একটু অর্ধেক শোনা ছিল যে আমাকে হয়তো এবারেও কন্টেস্ট করতে হবে, কিন্তু আমি এর জন্য যে বিরাট একটা আবেগে ছিলাম সেটা আমার মনে হয়নি, কারণ আমি এমনিতেই কাজ নিয়েই তো থাকি। একটা এমএলএ যতটা কাজ করে আমি তো মনে করি তার চেয়ে অনেক বেশি কাজ নিয়ে আমাকে স্বাভাবিকভাবে থাকতে হতো। এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, এতগুলো মডেল স্কুল, আমার নিজস্ব একটা বঙ্গবন্ধুর পত্রিকা আছে যেটা 22 বছর ধরে চলছে, আমার নিজস্ব 7টা সংগঠন আছে, আলেমুলামাদের সংগঠন আছে, শিক্ষকের সংগঠন আছে, ছাত্রদের সংগঠন আছে, এবং আমাদের মাদার সংগঠন হলো অল ইন্ডিয়া সুন্নতুল জামাত। এই কাজ কামগুলো নিয়ে আমার দিনের ভিতরে ধরুন প্রায় 7 থেকে 8 ঘন্টা কাজ, এই কাজগুলো নিয়ে আমাকে থাকতে হতো। সুতরাং এমএলএ টিকিট না পেলে যে আমি অকাজ বা আমার কাজ নেই এমনটা তো নয়, আমি কাজ নিয়ে থাকতাম। তারপরেও যখন এমএলএ এই ভোটের কন্টেস্টে আমার নামটা প্রকাশ হলো, তখন আমার মনে হলো আমার কাজটা আরো বেশি করতে হবে যে কাজ করছি। একজন সাধারণ নাগরিক হিসাবে যদি এই কাজ করে থাকি, তাহলে একজন এমএলএ দায়িত্ব পাবো যখন, তখন আমাকে আরো অনেক বেশি কাজ করতে হবে। তো দলে আসার ব্যাপারে আমাকে দলীয় উচ্চপদস্থ কিছু নেতা আমাকে বলেছিলেন যে আপনার মতো মানুষ আসুন, আমরা সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে চালাই। বিশেষত গোটা দেশ জুড়ে বিচ্ছিন্নবাদ এবং ধর্মীয় অসহিষ্ণুতা যে জায়গায় যাচ্ছে, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই মিলে যদি হাতে হাত রেখে যদি কাজ করতে পারি, তাহলে হয়তো দেশের সেই পুরনো, রাজ্যের সেই পুরনো ঐতিহ্যটাকে আমরা আবার ফিরিয়ে আনতে পারবো। সেদিন থেকে আমি মানসিকভাবে একটু তৈরি ছিলাম যে আমাকে দলে ঢুকতে হবে, কিন্তু দলে ঢুকলেই যে আমাকে ভোটে কন্টেস্ট করতে হবে এমনটার জন্য আমি খুব লালায়িত ছিলাম না, কারণ আমার তো কাজ রয়েছে এমনিতেই। তারপরেও যখন তারা কাজের দায়িত্ব আরো বেশি বাড়াবার জন্য যখন এই লিস্টে আমার নাম যারা দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ পৃথিবীতে বেশি দিন তো বেঁচে থাকা যাবে না, যতদিন বেঁচে থাকা যায় ততদিন ডবল ট্রিপল আরো যত বেশি বেশি মানুষের জন্য কাজ করা যায়, এটাই আমার জন্য বড় পাওনা। আপনাকে প্রথমে শুভেচ্ছা অবশ্যই জানাবো। কর্মীরা শুভেচ্ছা তো পাঠিয়েছেন ফোনের মাধ্যমে বা এসেছেন? সবাইকে আমি এখনো বলতে পারিনি, এবং আমি যে একটা পোস্ট করব মানুষের ফোনগুলো ধরে উঠতে পারছি না। একটু সুবিধা পেলেই একটা পোস্ট করবো হাওড়াবাসীর উদ্দেশ্যে এবং দেশের জনগণের উদ্দেশ্যে, সবচেয়ে বড় যারা আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন তাদের উদ্দেশ্যে। তাদের ভালো রাখাটাই, ভালো থাকাটাই আমার কাম্য, এবং তারা সুখে দুঃখে বিপদে মুসিবতে যদি আমার পাশে পায় তাহলে বুঝবো আমি তাদের জন্য যোগ্য। আপনি কি আগে রাজনৈতিক দল করেছেন? না, কখনোই কোনো রাজনৈতিক দল করিনি। ইতিপূর্বে প্রয়াত মুকুল রায় তিনি আমাকে দলে আসার জন্য বলেছিলেন, কিন্তু আমি তখন যাইনি। এর আগেও আরো একবার বলেছিলেন, যাইনি। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয়েছে দেশের এই উশৃঙ্খল পরিস্থিতি শান্ত করার জন্য আমাকে যেতে হবে, তাই এখন আমি এসেছি। হাওড়াবাসী আছে, মানে হাওড়ায় যেহেতু প্রার্থী হয়েছেন, একটা জিনিস আপনাকে ফেস করতেই হবে, সেটা হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্ব। এই আগে প্রকট ভাবে ছিল, এই গোষ্ঠী দ্বন্দ্বকে কাটিয়ে সবাইকে এক করে কিভাবে চলবে? আমার এ ব্যাপারে আমি তো পুরো খবরটা এখনো জানি না। আমি প্রথমত তাদের সঙ্গে বসবো, তাদের কার কি মনোকষ্ট আছে সেটা আমাকে বুঝতে হবে, এবং সর্বোপরি এখানকার আমাদের এই সাংগঠনিক জেলার যারা দায়িত্বে রয়েছেন, লিটন দা আছেন বা আরো যারা আছেন, আমাদের পার্থবাবুরাও যারা আছেন, আমি এদেরকে প্রথমত হাওড়ার মানুষদেরকে নিয়ে বসবো, ব্লক সভাপতি যারা আছেন, পঞ্চায়েত সভাপতি যারা আছেন, কেন এই গোষ্ঠী দ্বন্দ্ব এটা আমাকে একটু বুঝতে হবে। তারপর এটা বুঝপাড় করার পরে আমি জেলার দায়িত্বে যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব
যে সবাইকে নিয়ে কাউকে উচ্ছুত না ভেবে, অতীতের কারো ভুল ধরাধরি না করে, তো আমরা সবাইকে নিয়ে আমাকে চলতে হবে। তার জন্য আমি জেলার দায়িত্বে যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব, এবং আমি আশাবাদী, আমি তো পলিটিক্স করার লোক নই, আশা করছি আমি তাদের সামনে দাঁড়ালে তারা অতীতের সেই গোষ্ঠীতন্ত্রটা ভুলে যাবে, এটা আমার আশা আছে। আমি সবাইকে নিয়ে চলতে পারবো, আশা করতে পারি। তার মানে একটা জিনিস আপনি পরিষ্কার করতে চাইছেন যে আপনার কাছে সমস্ত কর্মী এক। একদম একদম একদম, যদি কেউ আমাকে ভোট নাও দেয় সেও আমার কাছে সমানভাবে মর্যাদার, পরিষ্কার বলছি। আর একটা চ্যালেঞ্জের মুখে আপনারা দাঁড়িয়ে আছেন, সেটা হচ্ছে আগের যে প্রার্থী ছিল হাজী সাহেব, হাজী নুরুল ইসলাম, এবং তারপরে রবিউল ইসলাম হয়েছিলেন, দুজনের যে মার্জিন ছিল সেই মার্জিনকে টপকাতে পারবে? সেটা তো সেটা দল ভালো বলতে পারবে, যারা আমাকে ওই জায়গায় এনেছেন কন্টেস্ট করার জন্য তারা ভালো বুঝবেন। তবে আমার কাছে দলের যতটুকু দাবি আছে, আমি আমার দাবিতে কখনো কৃপণতা করব না। মানুষের যে দাবি আমি সেটা পূরণ করার প্রাণ চেষ্টা করব, এবং সেটা নির্ভর করবে একটু ময়দানে নেমে, তারপর হয়তো বলতে পারবো, এখন হয়তো বলতে পারবো না। সেইটা কবে যে থেকে প্রচারে নামছেন? প্রচারে তো ধরুন আজকে রাত্রি থেকে নেমে গেলাম, আর অনুষ্ঠান করার কথা না, এটাও তো একটা প্রচার। দেয়াল বহু জায়গায় তৃণমূল কংগ্রেসের নামে প্রার্থীর নাম বাদ দিয়ে দেয়াল লিখন হয়ে গেছে, এবারে শুধু প্রার্থীর নাম বলবে, তাহলে সেটা কাল থেকেই মানে কর্মীদের সামনে লেগে পড়ছেন। এই ইফতার করলাম, আপনাদের সঙ্গে কথা বলি, এবার একটু তাদের কাছে ফোন করবো, কখনো প্রয়োজন হলে তাদের কাছে একটু যেতে হবে, আজকে রাতের ভিতরে কারো কাছে একটু যাওয়ার ইচ্ছা রয়েছে। আপনি তো একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু একেবারে রাজনীতির ময়দানে ঢুকে গেলেন আজ থেকে, একেবারে এমএলএ টিকিট, তাহলে এটা কতটা টাফ ফাইট হবে মনে হচ্ছে? যেহেতু আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, আমার কর্মজীবনে অনেক কন্টেস্ট করে আমাকে এই জায়গায় আসতে হয়েছে। বাংলায় ইংরেজিতে একটা কথা বলে, নো রিস্ক নো গেইন। তো আমার এতগুলো স্কুল তো সহজে হয়নি, এতগুলো চাইল্ড এডুকেশন সেন্টার এগুলো তো সহজে হয়নি। এর জন্য মানুষকে অনেক বোঝাতে হয়েছে, অনেক কন্টেস্ট করতে হয়েছে, অনেক ঝগড়া করতে হয়েছে। তবে আমার যেটা মনে হয়েছে, মানুষের সঙ্গে আমি ঝগড়াঝাটি করে কখনো সমস্যার সমাধান হয় না। মানুষকে ভালোবাসা দিয়ে সমাধান করার চাইতে বড় অস্ত্র আমার কাছে আর নেই। সুতরাং এমএলএর এই কন্টেস্টটা আমার মনে হয়েছে, অতীতের যে সমস্ত কন্টেস্ট করে এই পর্যন্ত এসেছি, তাতে এমএলএর কন্টেস্টটা আমার কাছে খুব মোটেই কঠিন নয়, বরঞ্চ অন্যান্য সেই লড়াই সংগ্রামের তুলনায় এই লড়াইটা আমার কাছে অনেক ছোট বলে আমি মনে করি। বিরোধী বলে কাকে মনে করছেন? বিরোধী এখনো তো ভোটের সবার নাম তবে এখনো পাইনি, তো সেই জন্য কি আমার বিরোধী আমি জানি না। তবে আমি মনে করব যে সত্যিকারের কেউ যদি রাজনীতি করতে আসেন, সত্যিকারের অর্থে যদি মানুষের উদ্দেশ্যে কাজ করতে আসেন, তাহলে আমিও তার বিরোধী নই, সেও আমার বিরোধী নয়। তিনি ভোটে যদি জিতে যান, আমি তার সঙ্গে মিলেমিশে কাজ করব। আমি যদি ভোটে জিতে যাই, তাহলে আমিও তাকে আমন্ত্রণ জানাবো, তিনিও আসুন, একসঙ্গে মিলেমিশে কাজটা করব। আজকেও সকালে দেখলাম আপনি তৃণমূল ভবনে বলছিলেন সামনে শিক্ষা নিয়ে একটা বলেন, শিক্ষার উপর কতটা জোর দিতে চান আপনি? শিক্ষার উপরে আমি জোর দিতে চাই বলতে এটাই যে খাওয়াটা যেমন জরুরি, শিক্ষাটা তার একেবারে সমান জরুরি বললে মোটেই কম বলা হবে না। কিন্তু আমাদের পিছিয়ে পড়া সমাজ, তাদেরকে বোঝাবার কেউ হয়নি। একটু বোঝালেই কিন্তু মানুষ ফিরবে। তো আমি সেই যত্নটা নিয়েই আমার চারপাশে যারা আছে তাদেরকে লেখাপড়া শেখাবার জন্যই অনেকগুলো কাজ করছি এবং চলে যাচ্ছে। তো শিক্ষা ছাড়া কোনো কমিউনিটি, কোনো সম্প্রদায়, কোনো মানুষ স্বাভাবিক পরিপূর্ণ মানুষ হতে পারে না। সুতরাং আমার যে পুরনো শিক্ষা নিয়ে যে কাজ, আজকে রাজনীতি ঢুকেছি তার মানে এই নয় যে এই কাজটা আমার ক্ষতি হবে, বরং আমি আশা করব পলিটিক্সে আসার পরে আমার এই কাজের গতিটা আরো ডবল ট্রিপল বেড়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার কাছে ভরসা রেখেছেন, কি মনে হচ্ছে? তারা আমার কাছে ভরসা রেখেছেন আমি দেশের ক্ষতি করব, এমন ভরসা তারা রাখিনি। আমার দ্বারা জনগণের ক্ষতি হবে তারাই ভরসা রাখিনি। আমি জনগণকে কষ্ট দেব তারা আমার কাছে এই আশা করেননি। তারা আমার কাছে আশা করেছেন মমতা ব্যানার্জি বা অভিষেকজি রাজ্যের মানুষের জন্য যে উন্নয়নের ভাবনা ভাবছেন, আমি যদি সেই উন্নয়নের ভাবনাটাই ভাবি, আর আল্লাহ যদি আমার দ্বারাতে জনগণের কাজ যদি করিয়ে নেন, তাহলে নিশ্চয়ই বলবো তারা যে আশা রেখেছেন আমি তার চাইতে বেশি কিছু তাদেরকে দিতে পারলে আমি ধন্য হব। একদম শেষ প্রশ্নে যাবো, হাড়োয়াবাসীর উদ্দেশ্যে কি আপনার বার্তা থাকছে? হাড়োয়াবাসীর উদ্দেশ্যে আজকে আমার এই বার্তা থাকবে, কোনো হিংসা নয়, বিদ্বেষ নয়, একে অপরের প্রতি কোনো বিষোদ্গার নয়। আমরা সবাই মানুষ, আমরা সবাই বাঙালি, আমরা সবাই ভারতবর্ষের নাগরিক। বাংলার ঐতিহ্য, বাংলার কালচার, আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে তাদের যে সুন্দর জীবনযাপন গঠন করে চলা উচিত শান্ত মস্তিষ্ক নিয়ে, সেইভাবেই তারা চলুন। আমি তাদের পাশে দাঁড়াবো এবং তারাও আমার পাশে থাকবে।
আমরা মিলে মিশে আমার এই সোনার বাংলাটাকে প্রকৃত অর্থে সোনার বাংলায় রূপ দিতে পারি, তার জন্য তাদেরকে সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই, তারা এর জন্য তৈরি হোক। এখানে অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার আগামী দিনের জন্য।